আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, জানাজার রাজনীতি এবং লাশের রাজনীতি নিয়ে কথা বলবো। বিষয় দুটো খুবই স্পর্শকাতর। বেগম জিয়ার মৃত্যু, তার জানাজা এবং একই সঙ্গে কয়েকদিন আগে উসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ড এবং তার জানাজা। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে খুবই স্পর্শকাতর বিষয়, খুব সতর্ক হতে হচ্ছে। কারো আবেগে যেন আঘাত না লাগে, কেউ যেন কষ্ট না পান, এবং আমি যা বলতে চাচ্ছি সেই কথাগুলো যেন সুন্দরভাবে বলতে পারি, এজন্য মহান আল্লাহর সাহায্য চাই। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হযরত মুসা আলাইহিস সালাম যে দোয়া করেছেন আল্লাহর দরবারে, ঠিক এই একটা ক্রিটিক্যাল মোমেন্টে এই কথাগুলো বলার জন্য আল্লাহর সাহায্য চাই। প্রথমত বেগম জিয়া যখন অসুস্থ হয়ে হাসপাতালে গেলেন, আমাদের একটা বিরাট অংশ যখন যেদিন তাকে ভেন্টিলেশনে নেওয়া হলো, সেই দিন তার সম্পর্কে দেশের বেশিরভাগ যারা পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা বলার চেষ্টা করেছিলেন যে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমি বাকিটুকু বললাম না। এরপর বিএনপির যারা সমালোচক, তারা আরও নানা রকম নেতিবাচক কথাবার্তা বলেছে, এবং এই কথাগুলো শুনেই বিএনপির যারা লোকজন রয়েছেন, তারা বেগম জিয়ার চিকিৎসা, বেগম জিয়ার অবস্থা, তাকে বিদেশে নেওয়া, এগুলো নিয়ে তারা নানা রকম কথাবার্তা বলেছেন। এবং এরই ধারাবাহিকতায় তার একমাত্র পুত্র জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন। দ্বিতীয়ত, যে একই সময়টাতে যে হাদির মৃত্যু, উসমান হাদি ইনকালাব মঞ্চের নেতা, তার সেই মৃত্যুকে কেন্দ্র করে একটা জনমত তৈরি হওয়া, মানুষের আবেগ তৈরি হওয়া, এবং একইভাবে তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে যখন নেওয়া হলো, তখনও সবাই বলার চেষ্টা করলো যে হাদি হয়তো বেঁচে নেই, হয়তো বাঁচবে না। তারপর যখন তাকে সিঙ্গাপুরে নেওয়া হলো, তখন বলা হলো যে কেন এই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে নেওয়া হচ্ছে মূলত আবেগ তৈরি করার জন্য, বা হাদির এই মৃত্যুকে নিয়ে মহল বিশেষ ফায়দা লোটার চেষ্টা করছে, আবেগ তৈরি করার চেষ্টা করছে, এই ধরনের কথাবার্তা হচ্ছিল। এরপর হাদির লাশ যখন বাংলাদেশে এলো, তখন বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটলো, একটি পক্ষ সত্যিই সুযোগ নেওয়ার চেষ্টা করলো। ডেইলি স্টার ভাঙা হলো, প্রথম আলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো, আর হাদির জানাজাতে নজিরবিহীন মানুষের উপস্থিতি ঘটল, এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের যে কবরস্থান, যেখানে কাজী নজরুল ইসলাম সহ অল্প কয়েকজন বরেণ্য ব্যক্তির মৃতদেহকে দাফন করা হয়েছে, এবং যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে এখানে আর কোনো ব্যক্তির লাশ দাফন করা হবে না, এরকম সিদ্ধান্ত ছিল। তো সেই সিদ্ধান্তের ফলে যখন ডক্টর হুমায়ুন আজাদ মারা গেলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডক্টর হুমায়ুন আজাদের যে ভূমিকা, তার যে যাকে বলা হয় কন্ট্রিবিউশন টু দ্য লিটারেচার, সেই অর্থে তার যারা ভক্ত, তারা প্রাণান্ত চেষ্টা করলেন যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কবি নজরুলের এই জায়গাটাতে কবর দেওয়ার জন্য। কিন্তু ওই যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, তাদের যে সিদ্ধান্তের কারণে সেখানে আর দাফন করা সম্ভব হলো না। তো সেই সিদ্ধান্তটা বহাল থাকা সত্ত্বেও কেবলই মাত্র জনরোষের ভয়ে বা জনগণের আবেগের কারণে, অথবা একটা বিরূপ পরিস্থিতি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিন্ডিকেট মোকাবেলা করতে না পারার কারণে, সেই সিন্ডিকেটকে, নতুন সিন্ডিকেটকে পুরনো সিন্ডিকেটের সেই সিদ্ধান্ত বাদ দিয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে উসমান হাদিকে এই কবি নজরুলের কবরের পাশেই তাকে সমাধিস্থ করা হবে। তো এটা অনেকে মনে করছেন যে উসমান হাদিকে আবার শহীদের মর্যাদা দেওয়া হয়েছে, এবং তাকে নিয়ে বাংলাদেশের যে রাজনীতির একটা অংশ, মহল বিশেষ রাজনীতি, বিশেষ করে জামায়াত ইসলামী, উসমান হাদির এই হত্যাকাণ্ড, মৃত্যুকে নিয়ে তারা
রাজনীতি করার যে চেষ্টা করছেন, এটা নিয়ে আমাদের দেশে যখন যাকে বলা হয় নানা রকম তর্ক বিতর্ক চলমান। আবার জামাতের লোকজন হয়তো না, কিন্তু আরও অনেক লোকজন বেগম জিয়ার হাসপাতালে অসুস্থতা, তারেক জিয়ার দেশে ফিরে আসা, তারপরে ডক্টর জুবাইদুর রহমানের ফিরে আসা, বেগম জিয়াকে অসুস্থ অবস্থায় ইংল্যান্ডে নেওয়ার জন্য সেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা না আসা, এবং সর্বশেষ তার মৃত্যুর যে ঘটনা, এগুলোর মধ্যে বহু মানুষ যে রাজনীতির গন্ধ পেয়েছে, এগুলো নিয়ে আমি আর এখন কোনো কথা বলবো না। কথা বলে আমি যেটা বলতে চাই যে আমাদের দেশে লাশের রাজনীতি দীর্ঘদিনের, এবং মানুষ যারা জীবিত রাজনীতিবিদ তারা সবসময় জীবিত মানুষের চাইতে মৃত মানুষ বা মৃত মানুষের যে লাশ তাকে ভয় পেয়েছে। শোনা কথা, সত্য মিথ্যা জানি না। বঙ্গবন্ধু যখন ৭৫-এর ১৫ই আগস্ট নিহত হলেন, তো তখন নাকি কর্নেল তাহের ওই সময়টাতে তিনি ছিলেন বলতে গেলে মানে অন্যতম বাংলাদেশের নীতি নির্ধারক। তো তিনি বলেছিলেন যে তাকে কেন তোমরা ওই দাফন করলে টুঙ্গিপাড়ায় গিয়ে। ওখানে তো আগামী দিনে ওটা একটা যাকে বলা হয় মাজার হবে, ওটাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ সেখানে যাবে। তো কাজেই ওটা ওখানে না দিয়ে তোমরা সমুদ্রে ফেলে দিতে লাশ, তাহলে এটা নিয়ে ভবিষ্যতে রাজনীতি হতো না। সত্য মিথ্যা জানি না, আমি আগেই বলছি, কিন্তু এই কথা ব্যাপক জনপ্রিয়। যদিও কর্নেল তাহেরের পরিবারের একজন ওয়ারেসাত বেলাল, তিনি সংসদ সদস্য ছিলেন একাধিকবার। তারপরে কর্নেল তাহেরের মেয়ে বা অন্য যারা আছেন, আরেক ভাই জাহাঙ্গীরনগরের প্রফেসর আনোয়ার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। তো এরকম এই পরিবার আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত, কিন্তু কর্নেল তাহেরকে নিয়ে এই ধরনের কথাবার্তা কিন্তু প্রচলিত আছে। আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে চন্দ্রিমা উদ্যানে যেখানে দাফন করা হলো, ওই সময়টিতেও কিন্তু এরকম হাদির এই যে মৃত্যুকে নিয়ে যে সেন্টিমেন্ট, যে আবেগ, ওই আবেগটা তখন ছিল। ফলে তার জানাজাতে বলা হয় বাংলাদেশের সর্বকালের সেরা, সর্বকালের সবচেয়ে বেশি লোক সমাগম হয়েছিল, এবং এটা ল্যান্ডমার্ক বলা হয়ে থাকে। এত জানাজাতে অতীতে কখনো হয়নি, ভবিষ্যতে কখনো হয়নি। তো এই যে বেগম জিয়া যখন অসুস্থ, তখন কিছু দুর্মুখ বলার চেষ্টা করছিলেন যে বেগম জিয়া যদি ইন্তেকাল করেন তাহলে তার জানাজাতে শহীদ জিয়ার চেয়ে বেশি লোক আসবে। মানে এই যে লাশ নিয়ে, জানাজা নিয়ে যে সকল কথাবার্তা, এটা এতটা অমানবিক